সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান আনন্দময় ভ্রমণে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্যপত্র। এটি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 7-এর একটি বিষয়, কার্যপত্র। তো আমরা আজকে কার্যপত্র সম্পর্কে আলোচনা করব। কার্যপত্রের ধারণা, ইংরেজি ওয়ার্কশিট শব্দের বাংলা প্রতিশব্দ কার্যপত্র। কার্যপত্রের ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট, ঠিক আছে। তাই আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে প্রতিষ্ঠানের আয় ব্যয়, সম্পদ দায়, মালিকানা সত্ত্ব, সর্বোপরি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আমরা যে আলগা পাতায় যে খসড়া হিসাব বিবরণী প্রস্তুত করি তাকে আমরা মূলত কার্যপত্র বলে থাকি, ঠিক আছে। কার্যপত্র আর্থিক বিবরণী প্রস্তুতের রোডম্যাপ বলা হয় কার্যপত্রকে। এবং কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এই যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এটা কিন্তু আমাদের এক্সামে আসে, ঠিক আছে, অবজেক্টিভে আসে যে কার্যপত্রে কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, কার্যপত্র। তাহলে কার্যপত্র হচ্ছে ইংরেজি ওয়ার্কশিট শব্দের বাংলা প্রতিশব্দ কার্যপত্র। আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে প্রতিষ্ঠানের আয় ব্যয়, সম্পদ দায়, মালিকানা সত্ত্ব, সর্বোপরি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যে আলগা পাতায়, মানে এটা আলাদা কোনো হিসাব নেই, যেন আলগা পাতায় আমরা করি, তৈরি করি, ঠিক আছে। এটা কোনো ফিক্সড কোনো হিসাব নয়, এটা আলগা পাতায় তৈরি করি এবং শুধুমাত্র প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এটা করে থাকি, ঠিক আছে। এবং এটা একটা সংক্ষিপ্ত বিবরণী। তো কার্যপত্রকে আর্থিক বিবরণী প্রস্তুতের রোডম্যাপ বলা হয়। কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এরপর আমরা কার্যপত্র প্রস্তুতের ধাপ 5টি। তো কার্যপত্র প্রস্তুতের ধাপ হচ্ছে 5টি। প্রথম 1 নম্বর ধাপ হচ্ছে রেয়ামিল, 2 নম্বর হচ্ছে সমন্বয়, সমন্বিত রেয়ামিল, বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, আর 5 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 5টি ধাপে আমরা কী করে থাকি, কার্যপত্র প্রস্তুত করে থাকি। এবং এই ধাপগুলো মূলত কোনটার পরে কোনটি আসবে এবং কোন ধাপে কী কী কাজ আছে সেটা আমরা পরবর্তী স্লাইড দেখব। যেমন কার্যপত্রের বৈশিষ্ট্যসমূহ দেখো, কার্যপত্রের হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এটি হিসাব চক্রের সংরক্ষণের কোনো স্থায়ী বই নয়। যেহেতু আমি একটু আগেই বলেছি যে এটি আলগা পাতায় প্রস্তুত করে, যেটি এটি স্থায়ী বই নয়, এই জন্য এটা আলগা পাতায় বা আলগা মানে আলাদা কোনো পৃষ্ঠায় কী করে থাকে, এটা প্রস্তুত করে থাকে, এই জন্য এটাকে খসড়া হিসাব বিবরণী বলা হয়। এটি আলগা পাতা বা পৃথক কাগজে প্রস্তুত করা হয়। কার্যপত্রের হিসাব নিকে সুবিধার জন্য একটি উদ্ভাবিত কৌশল। এটা অভ্যন্তরীণ হিসাব তথ্যের উৎস হিসাবে কাজ করে। কার্যপত্রে রেয়ামিল ও আর্থিক বিবরণী সমূহের মধ্যে সমন্বয়কার হিসেবে কাজ করে, ঠিক আছে। রেয়ামিল এবং আর্থিক বিবরণীর যে রেয়ামিলের থেকে প্রাপ্ত রেয়ামিলের নিচে যে সমন্বয় থাকে, রেয়ামিল এবং সমন্বয়, এই দুটির সংমিশ্রণে আমরা মূলত কী করে থাকি, এই কার্যপত্র প্রস্তুত করে থাকি, ঠিক আছে। এরপর এটি দ্রুত ও নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয়। দ্রুত ও নির্ভুলভাবে আর্থিক বিবরণী, মানে আমি একটা কার্যপত্রে হিসাব প্রস্তুত করলাম, আমি কার্যপত্রে হিসাব প্রস্তুত করে দেখলাম যে এখানে নিট মুনাফা এত আছে, ঠিক আছে, আমার ধারণা হয়ে গেল যে নিট মুনাফা কত হবে। তো যখন আমি আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন কিন্তু খুব সহজেই আমি আগে থেকে জানি যে আমার আর্থিক অবস্থা কেমন আছে এবং আমার নিট মুনাফা কত আছে, ঠিক আছে, পরিচালন ব্যয় কত আছে, এই ব্যয় পরিচালন আয় কত আছে, এই সম্পর্কে আমি ধারণা পেলে আমি কী করবো, আর্থিক বিবরণী প্রস্তুত করতে আমার কী হবে, সুবিধা হবে। এই জন্য কার্যপত্রকে বলা হয় আর্থিক বিবরণী প্রস্তুতের রোডম্যাপ, ঠিক আছে। কার্যপত্র তৈরির পর সংশ্লিষ্ট কলাম সমূহের সমষ্টি সমান হওয়ার পর আর্থিক প্রতিবেদন নির্ভুলভাবে গাণিতিক শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। গাণিতিক শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় আর্থিক বিবরণী প্রস্তুতের ফলে। কার্যপত্রে বহু ঘর বিশিষ্ট, যেমন 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট এবং 12 ঘর বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে। এখন 8 ঘর বিশিষ্ট কার্যপত্র বলতে আমরা কী বুঝি? 8 ঘর বিশিষ্ট কার্যপত্রে মূলত এটা রেয়ামিল থাকে, অনেক সময় সমন্বয়ের ঘর বাদ দেয়, অনেক সময় সমন্বিত রেয়ামিলের ঘরটা বাদ দেয়, যে কোনো একটা ঘর বাদ থাকে। এখানে মোট 8টা ঘর দিয়ে এটা প্রস্তুত করা হয়, ঠিক আছে। এবং কার্যপত্রের কলামগুলো পেন্সিল দ্বারা পূরণ করা হয়, ঠিক আছে, পেন্সিল দ্বারা পূরণ করে, যার ফলে ভুল ত্রুটি সহজে পরিবর্তন করে যায়। কার্যপত্রে আমরা যে হিসাবগুলো করি এগুলো মূলত পেন্সিল দিয়ে করে প্রতিষ্ঠান, যেহেতু এটা খসড়া হিসাব বিবরণী, এটা কলম দিয়ে করে, পেন্সিল দিয়ে করে দেখে যে কোথায় কী হতে পারে এবং ওইটাকে রোডম্যাপ হিসেবে পরবর্তীতে যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি, এই কার্যপত্রটাকে সামনে রেখে আমি আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন আমার কোন হিসাবগুলো কোথায় যাবে, কোন এন্ট্রি টাকা কত আছে, এগুলো আমরা খুব সহজে কী করতে পারি, এখান থেকে হিন্টস পেতে পারি। এরপর আমরা দেখি পরের পেজটি। আমরা একটু আগে বলেছিলাম যে রেয়ামিলের প্রথম ধাপ হচ্ছে কার্যপত্র প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে রেয়ামিল। প্রশ্নে যে রেয়ামিল দেওয়া থাকবে তা হুবহু ডেবিট ক্রেডিট অনুযায়ী লিখতে হবে এবং মোট যোগফল নামাতে হবে, ঠিক আছে। এই রেয়ামিলটা খুবই সহজ। আমরা যে প্রশ্নটা পাবো, প্রশ্নে দেখবে যে রেয়ামিল তোলা আছে কোশ্চেনে, এবং ওই কোশ্চেন থেকে রেয়ামিলটা হুবহু তুলে দেবো, হিসাবের নামগুলো লিখে দেবো, ক্রমিক নম্বর লিখবো, যে টাকা ডেবিট দিকে আছে ডেবিট দিকে লিখবো, যে টাকা ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে লিখবো, এবং যোগফলটা আমরা কী করবো, নামিয়ে দেবো।
এর পরের ধাপ হচ্ছে কি ধাপ 2 সমন্বয়। রেয়ামিলের নিচে যে অতিরিক্ত তথ্য দেওয়া থাকে তাকে মূলত সমন্বয় বলে, ঠিক আছে। বছর শেষে যে হিসাবসমূহ মূল হিসাবের সাথে সংযুক্ত করা হয় তাই হচ্ছে সমন্বয়। আমরা একটা রেয়ামিল করি, রেয়ামিলের ডেবিট ক্রেডিট অনুযায়ী হিসাব সাজানো থাকে, এবং যে হিসাবগুলো অমীমাংসিত অবস্থায় থেকে যাবে, যে হিসাবগুলো সারা বছরে কি হয়নি, মানে সমন্বয় হয়নি, সেগুলো কোথায় থাকে, রেয়ামিলের নিচে লেখা থাকে, ঠিক আছে। এবং এই হিসাবগুলো মূলত বছরের শেষে গিয়ে করা হয়, ঠিক আছে। যার ফলে ওইগুলোকে কী করতে অ্যাডজাস্ট করতে হয়, রেয়ামিলের সাথে ওই হিসাবগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, যে এগুলোকে এই জন্য এই হিসাবগুলোকে বলা হয় সমন্বয়। সমন্বয়ের জাবেদা করে তার ডেবিট ক্রেডিট অনুযায়ী লিখতে হবে। প্রথম আমরা কী করবো, সমন্বয় জাবেদা করব। যেমন আমরা ধরতে পারি কি না, বাকিতে ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমরা কী করব, ক্রয় এবং এই যে জাবেদা করলাম, এই জাবেদা অনুযায়ী আমরা কী করবো, সমন্বয়ে এন্ট্রিগুলো লিপিবদ্ধ করব। নতুন হিসাব পাওয়া গেলে এবং এই ডেবিট ক্রেডিট করার পরে, সমন্বয় করার পরে যদি আমরা দেখি কোনো নতুন হিসাব আছে যেটা রেয়ামিলে ছিল না, ওই নতুন হিসাবকে আমরা কী করব, নিচের দিকে ক্রমিক নং দিয়ে আবার কী করব, লিপিবদ্ধ করব। এরপরের ধাপ হচ্ছে সমন্বিত রেয়ামিল, ঠিক আছে। এখন এই সমন্বিত রেয়ামিলটা কীভাবে করবো, সমন্বিত রেয়ামিলটা মূলত করবো আমরা রেয়ামিল ও সমন্বয় এই দুটি সংমিশ্রণে করব। এবং এই সমন্বিত রেয়ামিলের সাথে আমাদের চলমান যে ছকের যে জেরের ঘরে আমরা যে টাকাটা যেভাবে বসাই, সেইভাবে আমরা এখানে কী করবো, টাকাটা লিপিবদ্ধ করবো, ওটার সাথে মিল আছে। যেমন রেয়ামিলে ডেবিট, সমন্বয় ডেবিট, আর সমন্বিত রেয়ামিলে কী হবে, প্লাস হবে এবং এটা ডেবিট দিকে বসবে। রেয়ামিলে ক্রেডিট, সমন্বয় ক্রেডিট, সমন্বিত রেয়ামিলে প্লাস হবে এবং এটা ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে। যদি এমন হয় যে রেয়ামিলে ডেবিট হয়েছে কিন্তু সমন্বয় ক্রেডিট হয়েছে, তাহলে যেদিকে টাকা বড় সেদিকে বসে যাবে। অথবা রেয়ামিলে ক্রেডিট, সমন্বয় ডেবিট, তাহলে মাইনাস হবে, যেদিকে টাকা বড় সেদিকে বসবে। মোট কথা হচ্ছে আমাদের দুটা হিসাবে যদি ডেবিট হয় তাহলে সেটা প্লাস হবে এবং ডেবিট দিকে বসবে, এবং দুটা হিসাবে যদি ক্রেডিট হয় তাহলে প্লাস হবে এবং ক্রেডিট দিকে বসবে। আর একটা ডেবিট একটা ক্রেডিট, অথবা একটা ক্রেডিট একটা ডেবিট, তাহলে যেদিকে টাকা বড় সেদিকে টাকা বসাবো এবং সেটা মাইনাস হবে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে আমার শুধুমাত্র রেয়ামিলের এন্ট্রিতে আমার হিসাবটা লিপিবদ্ধ হয়েছে, কিন্তু সমন্বয় দেওয়া নেই, সমন্বয় টাকাটা নেই, শুধু রেয়ামিলে আছে, তাহলে সেটা রেয়ামিলে যেভাবে ছিল সেভাবেই সমন্বয় বসে যাবে। যেমন মূলধন হিসাব ক্রেডিট সাইডে মনে করে 1,20,000 টাকা দেওয়া আছে, কিন্তু সমন্বয়ে মূলধন হিসাবের কোনো কাজ নেই। তাহলে রেয়ামিলে যেভাবে ক্রেডিট দিকে ছিল, সমন্বিত রেয়ামিল আমরা কী করবো, সেভাবে ক্রেডিট দিকে লিখে ফেলবো। এরপরে যে ধাপ 4, আয় বিবরণী, ঠিক আছে। আয় বিবরণীর ক্রেডিট দিকে যাবতীয় মুনাফা জাতীয়, ডেবিট দিকে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় বসবে। মুনাফা জাতীয় ব্যয়, এখন কথা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, যে ব্যয়গুলো নিয়মিত হয়, 1 বছরের কম সময়ের জন্য সুবিধা পাওয়া যায়, এবং যার কি টাকার অঙ্ক কী থাকে, ছোট থাকে। 1 বছরের কম সময়ের জন্য সুবিধা পাওয়া যায়, নিয়মিত হয় এবং টাকার অঙ্ক ছোটো থাকে, এই জাতীয় ব্যয়গুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। ঠিক অনুরূপভাবে মুনাফা জাতীয় আয় বলা হয় যে আয় নিয়মিত হয়, টাকার অঙ্ক ছোট এবং 1 বছরের কম সময়ের জন্য সুবিধা পাওয়া যায়, তাকে মুনাফা জাতীয় আয় বলে। এখন মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়গুলো নিয়মিত হয়, যেমন ক্রয় হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, বেতন হতে পারে, ভাড়া হতে পারে, মজুরি হতে পারে, ঠিক আছে, শিক্ষানবিশ ভাতা হতে পারে, তারপর অবচয় হতে পারে, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় আয় কোনগুলো হতে পারে, বিক্রয় হতে পারে, সেবা আয় হতে পারে, শিক্ষানবিশ সালামি হতে পারে, প্রাপ্ত বাট্টা হতে পারে, প্রাপ্ত কমিশন হতে পারে, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো আয় থেকে আমরা ব্যয়কে কী করবো, মাইনাস করবো, তাহলে আমরা কী পাবো, নিট লাভ পাবো। এবং যদি আয়ের পার্শ্ব বড় হয়, আমরা নিট লাভ কখন পাবো, যদি আয়ের পার্শ্ব বড় হয় এবং ব্যয়ের পার্শ্ব ছোট হয়, তখন আমরা কী করবো, না আয় থেকে ব্যয়কে মাইনাস করলে আমরা কী পাবো, নিট লাভ পাবো। ঠিক অনুরূপভাবে যদি ব্যয়ের পার্শ্ব বড় হয় এবং আয়ের পার্শ্ব ছোট হয়, তাহলে আমরা ব্যয় থেকে আয়কে মাইনাস করে আমরা কী পাবো, নিট ক্ষতি পাবো। তো আমাদের আয় বিবরণীর কাজ হচ্ছে তোমার কি আয় থেকে ব্যয়কে মাইনাস করা, ঠিক আছে। ওকে, তো এটার কাজ হচ্ছে মূলত নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। পরবর্তী ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা অনেকে ব্যালেন্স শিট বলে থাকি বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলে থাকি। তো এই ব্যালেন্স শিট বা আর্থিক বিবরণীর কাজ কি আমরা একটু দেখি। যেমন আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে বসে যাবতীয় সম্পদ, উত্তোলন এবং নিট ক্ষতি, এই 3টা জিনিস বসবে, ঠিক আছে। সম্পদ বসবে, উত্তোলন বসবে এবং নিট ক্ষতি বসবে। এবং ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে দায়, মূলধন এবং নিট লাভ অন্তর্ভুক্ত হবে। তো এখন কথা হচ্ছে যে ক্রেডিট দিকে নিট লাভ কেন হলো, অথবা ডেবিট দিকে নিট ক্ষতি কেন হলো, কারণ আমাদের এখানে এই কার্যপত্রে সরাসরি প্লাস মাইনাসের কোনো সিস্টেম নেই, ঠিক আছে, যোগ বিয়োগের কোনো সিস্টেম নেই। আমি কোনো হিসাবকে যদি প্লাস করতে যাই তাহলে সেম সাইডে লিখতে হবে, যেমন মূলধনের সাথে নিট মুনাফা প্লাস হয়,
যোগ হয়। এই জন্য নিট মূলধনও ক্রেডিট দিকে বসে, নিট লাভও কি কোথায় ক্রেডিট দিকে বসে। আবার মূলধন থেকে নিট ক্ষতি কী হয়, মাইনাস হয়। এই জন্য মূলধন ক্রেডিট দিকে বসে, তার অপোজিট দিকে মানে ডেবিট দিকে বসে নিট ক্ষতি। এই জন্য এটা আমরা এইভাবে বসাই। তো এখানে একটা শর্টকাট টেকনিক আছে আমরা আর্থিক বিবরণী করার সময়। শর্টকাট টেকনিকটা কি, যেমন বিশদ-আয় বিবরণীতে যে সকল হিসাবসমূহ অন্তর্ভুক্ত হয়েছে তা বাদ দিয়ে, মানে যেগুলো বিশদ-আয় বিবরণীতে চলে এসেছে, যে আয় এবং ব্যয়গুলো চলে এসেছে, মুনাফা যেতে এবং মুনাফা ব্যয়গুলো চলে এসেছে, সেই হিসাবগুলো বাদ দিয়ে আমরা সমন্বিত রেমিলের ঘর থেকে বিশদ-আয় বিবরণীর বহির্ভূত যে লেনদেনগুলো, ওগুলো বাদ দিয়ে সেই লেনদেনগুলোকে আনতে হবে। বিশদ-আয় বিবরণীতে যেগুলো চলে আসছে ওগুলো বাদ দিয়ে বাকি লেনদেনগুলোকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এবং সেই অ্যামাউন্টগুলো হবে অবশ্যই সমন্বিত রেমিলের অ্যামাউন্ট নয়। এবার এখানে দেখো, বিশদ-আয় বিবরণীতে যে সকল হিসাবসমূহ অন্তর্ভুক্ত হয়েছে তা বাদ দিয়ে অবশ্যই হিসাবসমূহ সমন্বিত রেমিলের ঘর থেকে ডেবিট ক্রেডিট অনুযায়ী লিখতে হবে। এখানে আমাকে ডেবিট ক্রেডিট নিয়ে চিন্তা করতে হবে না যে ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো। সমন্বিত রেমিলে যেভাবে লেখা ছিল ডেবিট ক্রেডিটে, ঠিক হুবহু সেভাবে আমরা কী করবো, কপি পেস্ট করবো আর্থিক বিবরণীতে, সেভাবে নিয়ে আসবো এটাকে। এবং বিশদ-আয় বিবরণী থেকে শুধুমাত্র নিট লাভ বা ক্ষতি কী হবে, অন্তর্ভুক্ত হবে। বিশদ-আয় বিবরণীর ঘর থেকে আমরা শুধু একটা জিনিসকে আনবো, সেটা হচ্ছে নিট লাভ বা ক্ষতিকে। আর কোনো কিছু বিশদ-আয় বিবরণী থেকে আসবে না, ঠিক আছে। পরবর্তী স্টেপটি দেখি আমরা। পরবর্তী স্টেপ হচ্ছে অতিরিক্ত ধাপ, এটা সংগ্রহিত আয়। এখন সংগ্রহিত আয় কিন্তু সবসময় থাকে না, কিছু কিছু অঙ্কে চাইতে পারে যে সংগ্রহিত আয়ের পরিমাণ নির্ণয় করো। তো সংগ্রহিত আয় এটা একটা অতিরিক্ত ধাপ, এটা সাধারণত প্রচলিত না। সংগ্রহিত আয়টা খুব কম চায় সাধারণত। যৌথ মূলধনী কোম্পানির প্রতিষ্ঠান যদি কী করে, কার্যপত্র প্রস্তুত করতে চায়, যৌথ মূলধনী কোম্পানি সংগ্রহিত আয়টাকে কী করে, মেনটেন করে। তো তারা কিন্তু সংগ্রহিত আয়ের জন্য একটা অতিরিক্ত ঘর দিতে পারে। সেক্ষেত্রে আমরা সংগ্রহিত আয়ের যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কী করবো, ফলো করব। সেই ফর্মুলাটা কি, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, এটা সাধারণত রেমিলে দেওয়া থাকে প্রারম্ভিক জেরটা। তারপর এর সাথে যোগ হবে কি, নিট মুনাফা যোগ হবে, অবন্টিত মুনাফার অবলম্বন যোগ হবে, আয়কর ফেরত যোগ হবে, আয়কর সঞ্চিতি বা আয়কর থেকে যদি বড় হয় তাহলে সেটা কী হবে, আয়কর সঞ্চিতি যদি আয়কর থেকে বড় হয় সেই আয়কর সঞ্চিতিটা কী হবে, এখানে যোগ হবে। এরপর দেখো বন্টন ও সমন্বয়ের সময়, এখানে কি সকল প্রকার লভ্যাংশ প্রদান, প্রতিষ্ঠানে যত প্রকার লভ্যাংশ প্রদান আছে সেটা এখান থেকে কী হবে, ম্যানেজ হবে। যেমন আমরা কী করতে পারি, ঘোষণাকৃত লভ্যাংশ বলতে পারি, প্রস্তাবিত লভ্যাংশ বলতে পারি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলতে পারি, যত প্রকার লভ্যাংশ আছে চূড়ান্ত লভ্যাংশ বলতে পারি। সেই লভ্যাংশগুলো কী হবে, এখান থেকে মাইনাস হবে। আয়কর বা আয়কর সঞ্চিতি অ্যাজ ওয়েল, যে আয়কর বড় আয়কর সঞ্চিতি ছোট, তাহলে তখন আমরা কী করবো, আয়কর থেকে আয়কর সঞ্চিতি থেকে বিয়োগ করে আমরা কী করবো, লিখবো এখানে। এবার বিভিন্ন প্রকার তহবিল সৃষ্টি বা তহবিল স্থানান্তর, যেমন নিট মুনাফার টাকা দিয়ে লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করতে হবে, অথবা নিট মুনাফার 10,000 টাকা দিয়ে কর্মচারী কল্যাণ তহবিল তৈরি করতে হবে। এরকম যদি বলে তখন আমরা কী করবো, এখান থেকে এটা এই কল্যাণ তহবিল সৃষ্টি করবো এবং সেটা বন্টন সমন্বয়তে আসবে। আবার যদি বলে যে নিট মুনাফার 20,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে, এরকমও থাকতে পারে, ওটা আমরা কী করবো, এখানে নিয়ে আসবো। তো সংরক্ষিত আয়টা হলো যৌথ মূলধনী কোম্পানি সাধারণত যখন কার্যপত্র তৈরি করে তখন তারা সংরক্ষিত আয়টাকে কী করে, এখানে সংযুক্ত করে। এরপরে যে স্টেপটি, পরের স্টেপ হচ্ছে সমন্বয় জাবেদা। আচ্ছা আমরা দেখি সমন্বয় জাবেদা কীভাবে করবো। দেখো এখানে সমন্বয় জাবেদাগুলো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সাধারণ যে জাবেদাগুলো করি, এখানে সাধারণ জাবেদা এবং সমন্বয় জাবেদার একটা মিক্সড রয়েছে। কিছু কিছু জায়গায় সাধারণ জাবেদা পাবে, সমন্বয় জাবেদাও পাবে। যেমন বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়টা কী হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে। বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা, এটার জাবেদা কী হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটি জাবেদা। সেবা আয়ের মধ্যে অনুপার্জিত সেবা অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। সেবা আয়ের মধ্যে অনুপার্জিত সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এখন কথা হচ্ছে অনুপার্জিত সেবা, এই বিষয়টা কি, অনুপার্জিত সেবা হচ্ছে যে আমরা অগ্রিম সেবা দিয়েছি, মানে অগ্রিম টাকা নিয়েছি কিন্তু এখনও তাকে সেবা দেয়নি। মনে করো তুমি একজন ডাক্তার দেখাবে, ঠিক আছে, ডাক্তারের নিয়ম হচ্ছে যে তার ভিজিট আগে জমা দিতে হয়, ভিজিট আগে জমা দিয়ে এটার সিরিয়াল লেখাতে হয়, ঠিক আছে। তাহলে এই যে ডাক্তারের কাছে ভিজিট আগে জমা দিয়ে তুমি সিরিয়াল লেখালে, ওই ভিজিটটা ডাক্তারের কাছে কী হবে, অনুপার্জিত সেবা আয়। অথবা আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবে 1 সপ্তাহ পর, তো তুমি 1 সপ্তাহ আগে কী করেছো, টিকিট কেটে নিয়ে এসেছো, বাসের টিকিট কেটে নিয়ে আসছো, ওই বাসের টিকিটের মূল্যটা ওই বাস কোম্পানির কাছে কী হবে, অনুপার্জিত সেবায় হবে। ওটা তখনই অর্জিত সেবা হবে যখন তুমি ওই টিকিটটা ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাবে, ঠিক আছে। তাহলে অনুপার্জিত সেবায় বলতে আমরা বুঝে থাকি অগ্রিম সেবায়, আমি সেবা দেয়নি কিন্তু আমি আগে কী করেছি, অগ্রিম কী করেছি, টাকা নিয়ে নিয়েছি। তো এই জাতীয় আয়গুলোকে বলা হয় অনুপার্জিত সেবায়। তো অনুপার্জিত সেবায় যখন আমরা কী হবে, সেবায়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, তখন আমরা কী করব, সেবায়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে ওটা মূলত সেবায় থেকে কী হয়, বিয়োগ হয়, ঠিক আছে। তো সেবায় থেকে বিয়োগ হলে, তো এখানে একটা শর্টকাট টেকনিক মনে রাখবে এখানে। সেই টেকনিকটা হচ্ছে যখন আমরা এই সমন্বয় জাবেদা করব, সমন্বয় জাবেদা করতে গিয়ে আমরা খেয়াল করবো যে আমার এই হিসাবটা বেড়েছে নাকি কমেছে। যদি এই হিসাবের কারণে ওর মূল হিসাব বেড়ে যায় তাহলে ডেবিট ক্রেডিট পরিবর্তন হবে না, এবং ওই সমন্বয়ের কারণে যদি মূল হিসাব কমে যায় তাহলে ডেবিট ক্রেডিট এখানে কী হবে, পরিবর্তন হবে। তো অনুপার্জিত সেবা, এটা সেবায় থেকে বিয়োগ হয়।
যেহেতু সেবাই থেকে বিয়োগ হয় এই জন্য সেবাই নর্মালি একটা ক্রেডিট অ্যাকাউন্ট, এটা সেবাইটাকে হয়ে যাবে ডেবিট হয়ে যাবে। তাহলে সেবায় ডেবিট আর অনপরিচিত সেবায়ের দায় হিসাবে এখানে ক্রেডিটে বসবে, ঠিক আছে? যা কিছু দিতে হবে তাই হচ্ছে দায়, আমি সেবা দিব, আমাকে সেবা দিতে হবে, এই জন্য অনপরিচিত সেবাইটা এখানে কী হবে, ক্রেডিট হবে। এর পরবর্তী স্টেপটা আমরা দেখি, অনপরিচিত সেবা অর্জিত হয়েছে। অনপরিচিত সেবা যদি অর্জিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, অনপরিচিত সেবায় ডেবিট হবে আর সেবায় কী হবে, ক্রেডিট হবে। অনপরিচিত সেবা অর্জিত হয়েছে, অনপরিচিত সেবায় ডেবিট আর সেবায় হচ্ছে ক্রেডিট, এটা হবে, ঠিক আছে? এটা তো অনুপাতে সেবায় ক্রেডিট এটা হবে। এরপরের স্টেপটা আমরা দেখি, যেমন সমন্বয় জাবেদা, ঠিক আছে? সমন্বয় জাবেদা দেখো বিনামূল্যে পণ্য বিতরণ। তো বিনামূল্যে পণ্য বিতরণে কী কী আছে দেখো এখানে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো বিনামূল্যে পণ্য বিতরণ এক ধরনের বিজ্ঞাপন, এই জন্য বিজ্ঞাপন হিসাব কবে ডেবিট হবে। যে তোমার পণ্য কমে যাচ্ছে, ক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। এরপর হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়কে আমরা বলে থাকি যে আমরা অনেক ওই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয় নামে একটা বিষয় আছে। এই মুনাফাবিহীন বিক্রয় মূলত কিন্তু একটা সমচ্ছেদ বিক্রয়, মানে এই বিক্রয়ের ফলে লাভ এবং ক্ষতি কিছু হয় না। আমি যেই মূল্যে ক্রয় করেছি সেই মূল্যে কী করেছি, বিক্রি করেছি, আমার লাভ হয়নি। তো যেহেতু এটা বিক্রয়কেও হ্রাস করে, ক্রয়কেও কী করে হ্রাস করে। আমি একটু আগে বলেছিলাম যে কোনো হিসাব যদি হ্রাস পায় তাহলে ডেবিট ক্রেডিট কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে বিক্রয় একটা ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, এবং ক্রয় একটা ডেবিট অ্যাকাউন্ট, এখানে কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এই জন্য এটা যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এরপরের স্টেপটা আমরা দেখি, মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেছেন। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেছেন, তো পণ্য যদি উত্তোলন করে থাকে আমরা জানি উত্তোলন হিসাব কী হয়, ডেবিট হয়ে থাকে। তো উত্তোলন হিসাব ডেবিট, পণ্য কমে যাওয়ার ফলে কি ক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। এরপরের স্টেপটি রয়েছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আমরা জানি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, আমি পণ্য উত্তোলন করেছি আবার হিসাবের খাতে বিক্রয় লিখেছি, বিক্রয় মূল্যে উত্তোলন করেছি। তা এটা সাধারণত মালিকই বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে থাকে। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে। আচ্ছা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন যদি করা হয়, এটা মূলত ক্রয়ের সাথে বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কী করে থাকে, এটাকে অ্যাডজাস্ট করে থাকে। তাহলে সমাপনী মজুত পণ্যের সাথে মূলত ক্রয়ের সম্পর্ক বা বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক। এই জন্য সমাপনী মজুত পণ্য যখন মূল্যায়ন করা হয়, সমাপনী মজুত পণ্য তখন সম্পদ হিসেবে বিবেচিত হয়। বছর শেষে যখন আমি সমাপনী মজুত পণ্যকে মূল্যায়ন করব, সমাপনী মজুত পণ্য বলতে আমরা সেই পণ্যকে বুঝে থাকি যা এই বছরে বিক্রি হয়নি, অবিক্রিত অবস্থায় তোমার কী রয়েছে, স্টকে রয়ে গেছে, ওই পণ্যকে আমরা কী বলে থাকি, সমাপনী মজুত পণ্য বলে থাকি। এবং সমাপনী মজুত পণ্যকে সম্পদ বিবেচনা করা হয়। সম্পদ বিবেচনা করার ফলে এখানে সমাপনী মজুত পণ্য ডেবিট হয়েছে, এবং এটা যেহেতু ব্যয়কে হ্রাস করেছে, এটা যেহেতু ব্যয় হয়নি এই জন্য এটাকে ব্যয়কে হ্রাস করবে। এই জন্য ক্রয় ডেবিট অ্যাকাউন্ট, এখানে ক্রয় হিসাব কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। অথবা অঙ্কে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে আমরা বিকৃত পণ্যের ব্যয় লিখবো, অঙ্কে ক্রয় থাকলে ক্রয় লিখবো, বিকৃত পণ্যের ব্যয় থাকলে বিকৃত পণ্যের ব্যয় লিখবো। তাহলে এটা যাবে হবে সমাপনী মজুত পণ্য ডেবিট, আর ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় কী হবে, ক্রেডিট হবে। এরপর 13 নম্বরে আমরা দেখি অগ্রিম ভাড়া প্রদান করা হলো। অগ্রিম ভাড়া, এখন তুমি একটা বাসা ভাড়া নেবে, 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছো, মনে করো 20,000 টাকা করে 60,000 টাকা অগ্রিম দিয়েছো, ঠিক আছে? এখন এই যে অগ্রিম ভাড়াটা, এই অগ্রিম ভাড়াটা কিন্তু তোমার কাছে সম্পদ, কারণ তুমি ভাড়াটা খরচ করেন, এটা রিজার্ভ আছে, জমা আছে, ঠিক আছে? যাকে কিছু জমা থাকলে সেটা তোমার জন্য কী হবে, সম্পদ হবে, ঠিক আছে? যেমন ব্যাংকে টাকা জমা থাকে, এটা কি সম্পদ। তো অগ্রিম ভাড়াটা কিন্তু তোমার বাড়িওয়ালার কাছে কি আছে, জমা আছে, এটা তোমার কি সম্পদ। তুমি যতক্ষণ পর্যন্ত এটা খরচ না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি ভাড়াটি হিসাবে কী করবে, সময় অতিবাহিত না করবে, ততক্ষণ পর্যন্ত এটা সম্পদ হিসাবে বাড়িওয়ালার কাছে জমা থাকবে। যেহেতু অগ্রিম ভাড়া একটা সম্পদ, আমরা জানি সম্পদকে ডেবিট হয়, মূলত সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য অগ্রিম ভাড়া হিসাবে কবে ডেবিট হবে। আর ভাড়াটা রিজার্ভ হিসাবে আছে, তোমার ভাড়াটা এখনো খরচ হয়নি, ভাড়া নর্মালি ডেবিট অ্যাকাউন্ট যেহেতু খরচ হয়নি, এটা কী থাকবে, ভাড়া হিসাবটা ক্রেডিট থাকবে এখানে। এরপরে দেখো অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, এই যে আমি অগ্রিম ভাড়া দিলাম 3 মাসের, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এখন এটা যখন মেয়াদ উত্তীর্ণ হবে, তুমি যখন এটাকে ব্যবহার করবে অগ্রিম ভাড়াটাকে, তখন কী হবে, তখন এটা খরচ হয়ে যাবে, তখন ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়াটা কমে যাবে, কমে যাওয়ার ফলে অগ্রিম ভাড়া কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আমি শুরুতে একটা কথা বলেছি, কোনো হিসাব হ্রাস পেলেই কী হয়ে যাবে, ডেবিট ক্রেডিট চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে অগ্রিম ভাড়া হ্রাস পাচ্ছে, এই জন্য অগ্রিম ভাড়া আগে ডেবিট ছিল, এখন ক্রেডিট হয়ে যাচ্ছে। আবার ভাড়া কী পাচ্ছে, ভাড়া নর্মালি কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ভাড়া ব্যয় অ্যাকাউন্ট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য ভাড়া হিসাবে এখানে কী হচ্ছে, ডেবিট হচ্ছে। ওকে, এরপরের স্টেপটা থেকে বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন মানে বেতন তুমি দাও নেই, বেতন বকেয়া রয়েছে, এখানে দায় বৃদ্ধি পেয়েছে। তো দায় বৃদ্ধি পেলে কি ক্রেডিট হয়, এই জন্য বকেয়া বেতন হিসাব ক্রেডিট, আর বেতন হিসাব ডেবিট লিখেছি। এখন কথা হচ্ছে বকেয়া কেন প্লাস হচ্ছে। বকেয়া প্লাস হওয়ার একটা লজিক আছে। লজিকটা কি, যে হিসাবকাল ধারণার নীতি অনুযায়ী আমরা প্রতি বছর 12 মাসের হিসাব রেখে থাকি, ঠিক আছে? এখন মনে করো তোমার 9 মাসের ভাড়া দেওয়া আছে, ঠিক আছে? আমরা কেন অগ্রিমকে মাইনাস করি আর বকেয়াকে প্লাস করি, 12 মাসের অঙ্ক করে থাকি আমরা, 9 মাসের দেওয়া আছে, কিন্তু আমার হিসাবের খাতায় 12 মাস দেখাতে হবে, এই জন্য 9-এর সাথে 3 মাসকে আমরা কী করি, যোগ করি। তা এই জন্য বকেয়া থাকলে আমরা কী করে থাকি, যোগ করে থাকি। আবার মনে করো 16 মাসের বেতন দেওয়া আছে মনে করো, ঠিক আছে? তো 16 মাসের যদি দেওয়া থাকে তাহলে কী হবে, আমার এখানে অগ্রিম দেওয়া আছে 4 মাস, কিন্তু হিসাবের খাতায় দেখাতে হবে 12 মাস।
তখন কিন্তু আমি অগ্রিমটাকে কী করি মাইনাস করি। তার মানে বকেয়া হলে আমরা যোগ করছি আর অগ্রিম হলে মাইনাস করছি হিসাবে। তো এই জন্য বকেয়া হওয়ার কারণে কি আমার দায় বেড়ে যাচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে, যেন বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে এক্ষেত্রে। এরপরে দেখো বিজ্ঞাপনের 2/3 বিলম্বিত করতে হবে 6,000 টাকা। এখন বিলম্বিত করতে হবে, বিলম্বিত বিষয়টা কি? বিলম্বিত বিষয়টা হচ্ছে তোমার এটা এক ধরনের অগ্রিম বিজ্ঞাপনের মতো আর কি, অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম খরচের মতো, যে তুমি আগামী 3-4 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দিয়ে রেখেছো। প্রতি বছর তোমাকে একটা খরচ কী করা হয় না, মনে করো তুমি 4 বছরের জন্য 16,000 টাকা দিয়ে রেখেছো, তারপর প্রতি বছর তোমার খরচ কত, 4 দিয়ে ভাগ দাও, 16,000কে 4 দিয়ে ভাগ দিলে 4,000 টাকা। প্রতি বছরে তোমার খরচ হচ্ছে 4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে তোমার এই বছরের খরচ, এবং খরচটাকে আমরা বলে থাকি অবলোপন। ওই যে 12,000 টাকা জমা আছে ওইটাকে আমরা কি বলি? বিলম্বিত। যা রিজার্ভে থাকবে, জমা থাকবে আগামী বছরগুলোর জন্য, সেটা হবে বিলম্বিত। আর যা খরচ হবে চলতি বছরে সেটাকে আমরা বলবো অবলোপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন একটা সম্পদ, কারণ এটা আগামী বছরগুলোর জন্য কি জমা রয়েছে, রিজার্ভে রয়েছে। এই জন্য আমরা এটাকে সম্পদকে কী করে ডেবিট করে থাকি। এই জন্য বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, আর এটা বিজ্ঞাপন খরচ থেকে মানে বিজ্ঞাপন থেকে মাইনাস হবে, এই জন্য বিজ্ঞাপন ডেবিট অ্যাকাউন্ট এটা ক্রেডিট হয়ে যাবে। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট আর বিজ্ঞাপন হিসাব কী হবে? ক্রেডিট হবে। এর পরের ধাপটা আমরা দেখি সাপ্লাইজ মজুদ রয়েছে। সাপ্লাইজ মজুদ, ঠিক আছে। সাপ্লাইজকে আমরা নর্মালি সম্পদ ধরে থাকি, কিন্তু এই সাপ্লাইজকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে। সাপ্লাইজ পুরোপুরি সম্পদ হয় না, সাপ্লাইজের কিছু অংশ খরচ হয়, কিছু অংশ জমা থাকে, কিন্তু শুধু সাপ্লাইজ কিন্তু সম্পদ। কিন্তু সাপ্লাইজের কিছু অংশ যেটা খরচ হবে সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে ব্যয়। আর যেটা রিজার্ভে থাকবে সেটাকে আমরা কি বলি? সম্পদ। তবে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী আমরা কী করে থাকি? সাপ্লাইজকে ব্যয়, সাধারণত ব্যয় হিসাবেই ধরে থাকি। কিন্তু না, এটা আরও একটা লজিক আছে যে সাপ্লাইজের যে অংশটুকু খরচ হবে সেটাকে আমরা সাপ্লাইজ খরচ হিসাবে দেখাবো, যে অংশটুকু বছর শেষে কী থাকবে, অবশিষ্ট থাকবে, সেটাকে আমরা সম্পদ হিসাবে দেখাবো, ঠিক আছে। এই জন্য সাপ্লাইজ মজুদ রয়েছে। তো যে অংশটুকু মজুদ আছে, মজুদের জাবেদা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি কি যে অংশটুকু খরচ হয়েছে, যে অংশটুকু মজুদ আছে ওইটাকে বাদ দিয়ে, মনে করো আমার সাপ্লাইজ রেয়া মিলে ছিল সাপ্লাইজ 12,000 টাকা, এখন বলেছে সাপ্লাইজ মজুদ ছিল 4,000 টাকা বলা হলো, ঠিক আছে। তাহলে সাপ্লাইজ যদি মজুদ 4,000 টাকা হয় তাহলে খরচ হয়েছে কত? আমি যে 4,000 এখানে মাইনাস করি তাহলে কত? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা খরচ হয়েছে। তো আমি এখানে মূলত সাপ্লাইজ খরচের জাবেদা দিব। সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ হিসাব কী হবে? ক্রেডিট হবে, ঠিক আছে। সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট, এটি হবে। তো পরবর্তী জাবেদা আমরা দেখি। পরবর্তী জাবেদা হচ্ছে যে সমপরি দাখিলা। সমপরি দাখিলা। এখন সমপরি দাখিলাটা কি? সমপরি দাখিলা হচ্ছে তোমার প্রতি বছর শেষে আমাদের 4টা হিসাবকে বন্ধ করতে হয়, ঠিক আছে। এটাও হিসাবকাল ধারণার নীতি অনুযায়ী যে প্রতি বছর শেষে আমাদের 4টা হিসাবকে বন্ধ করতে হবে। সেটা কি? আয়, মুনাফাজিত আয় ব্যয়, নিট লাভ ক্ষতি এবং উত্তোলন। এই হিসাবগুলোকে কী করতে হয়? বন্ধ করতে হয়। এখন এই হিসাবগুলোকে বন্ধ করতে হলে আমাকে একটা জাবেদা মেনটেন করতে হয়, ঠিক আছে। আমরা যখন তালা লাগি তখন কী করি? তালাকে যখন তালা খুলি তালাকে সোজা দিকে ঘুরাই, আবার যখন তালা বন্ধ করি তখন এটা কী করি? উল্টা দিকে কী করি? উল্টা দিকে ঘুরাই। তাহলে এই হিসাবটা কিন্তু তাই অনেকটা ওই রকম। এই সমপরি দাখিলাকে আমরা কী করি? উল্টা করে ফেলি আর কি, উল্টা দিকে ঘুরে এটাকে বন্ধ করে ফেলি। যেমন মনে করো না, প্রথম আমরা কী করবো? আয়কে বন্ধ করার জন্য জাবেদা দেবো। তো আমরা জানি যে আয় নর্মালি কী অ্যাকাউন্ট? আয় হচ্ছে একটা ক্রেডিট অ্যাকাউন্ট। কিন্তু যখন আমরা এটাকে বন্ধ করে দিব তখন আয় কী হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। দেখো উল্টা করে দিয়েছি। আয় ক্রেডিট অ্যাকাউন্ট, এটা কী হবে? ডেবিট হবে। আয় ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট, ইনকাম সামারি বা আয় সারাংশ, অথবা অনেক ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী হিসাবে এটা কী করে থাকে? এই কথাটা ইউজ করে থাকে। তাহলে আয় সমূহ ডেবিট হবে, আয় সারাংশ কী হবে? ক্রেডিট হবে। এরপর দেখো ব্যয়কে বন্ধ করার জাবেদা, ঠিক আছে। তো আমরা জানি ব্যয় একটা ডেবিট অ্যাকাউন্ট, এটাকে বন্ধ করতে হলে কী করতে হবে? এটাকে ক্রেডিট করতে হবে। তাহলে আয় সারাংশ ডেবিট আর ব্যয়সমূহ কীভাবে ক্রেডিট হবে? এখানে আমি আয়সমূহ দিয়ে, আয়সমূহ বলতে যত প্রকার আয় আছে, বিক্রয়, সেবা আয়, শিক্ষানবিশ সালামি, প্রাপ্তপাট্টা, প্রাপ্ত কমিশন, যত প্রকার আয় আছে সব ধরনের আয়কে বুঝিয়েছি। অনুরূপভাবে ব্যয়সমূহ বলতে যত ধরনের ব্যয় আছে সব ধরনের ব্যয়কে বোঝানো হয়েছে। এরপর দেখো যে উত্তোলনকে বন্ধ করা যাবে। উত্তোলনকে বন্ধ করা যাবে। উত্তোলনের সাথে কিন্তু কার সম্পর্ক? উত্তোলনের সাথে কিন্তু বিশদ আয় বিবরণী কোনো সম্পর্ক নেই, এই জন্য আমরা এখানে আয় সারাংশ লিখতে পারবো না। উত্তোলনের সাথে সম্পর্ক হচ্ছে মূলধনের, এই জন্য উত্তোলন করলে মূলধন হ্রাস পায়। মূলধন একটা ক্রেডিট অ্যাকাউন্ট, উত্তোলন করলে যেহেতু মূলধন হ্রাস পাচ্ছে এই জন্য মূলধন এখানে কী হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। যে আমি শুরুতেই বলেছি যে কোনো হিসাব হ্রাস পেলে এটা ডেবিট ক্রেডিট কী হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো মূলধন যেহেতু হ্রাস পাচ্ছে মূলধন ডেবিট হয়ে যাবে, উত্তোলন হিসাব কী হবে? ক্রেডিট হবে। এরপর দেখো কিছু নিট লাভকে বন্ধ করা যাবে। নিট লাভকে বন্ধ করা যাবে। তো আমরা জানি লাভ হলে কী হয়? লাভ হলে সেটি মূলধনের সাথে কী হয়? যোগ হয়, ঠিক আছে। মূলধন বেড়ে যায়, এই জন্য মূলধন ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিটই থাকবে, মূলধন পরিবর্তন হবে না এক্ষেত্রে। দেখো আয় সারাংশ ডেবিট আর মূলধন হিসাব কী হবে? ক্রেডিট হবে, ওকে। এবং নিট লাভটা কিন্তু মূলত ডেবিট দিকেই বসে, আয় বিবরণী ডেবিট দিকেই বসে, এই জন্য আয় সারাংশ হিসেবে এখানে ডেবিট হয়েছে। এরপর দেখো কী আছে? নিট ক্ষতিকে বন্ধ করা যাবে।
নিট ক্ষতি হলে কি হয়, মূলধন কমে যায়। মূলধন কমে গেলে কি হবে, এটা হ্রাস পেলে কি হবে, এটা উল্টে যাবে, মূলধন ক্রেডিট অ্যাকাউন্ট, মূলধন এখানে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর আয় সারাংশ হিসাব কি হবে, ক্রেডিট হবে। মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট হবে। এই যে 5টা যাবে, এই 5টা যাবে যখনই সমাপনী দাখিলা বলবে আমরা কোনো কিছু চিন্তা করবো না, এই 5টা জিনিসকে খুঁজবো যে আমার আয় কত আছে, ব্যয় কত আছে, উত্তোলন কত। উত্তোলন যদি থাকে অঙ্কে আমরা এটাকে বন্ধ করব, না থাকলে নাই, ঠিক। কিন্তু আয় ব্যয় তো থাকবে অবশ্যই। তো এই 4টা জাবেদা আমরা মূলত থাকে, আয় ব্যয় নিট লাভ ক্ষতি তো থাকেই, এই জাবেদাগুলো হয়। তাহলে আমরা সমাপনী দাখিলা কী কী পাচ্ছি, 4টা জাবেদা বন্ধ করব, আয়কে বন্ধ করার জাবেদা, ব্যয়কে বন্ধ করার জাবেদা, নিট লাভ ক্ষতিকে বন্ধ করার জাবেদা, আর হচ্ছে উত্তোলনকে বন্ধ করার জাবেদা, ঠিক আছে। এরপর আমরা দেখি কী আছে। এরপর হচ্ছে যে রিজার্ভ এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি অথবা বিপরীত দাখিলা, ঠিক আছে। রিভার্সিং এন্ট্রিগুলো কী কী, যে পরবর্তী হিসাবকালের শুরুতে যেগুলো উল্টিয়ে পুনরায় জাবেদা করাকে বিপরীত দাখিলা বলে, ঠিক আছে। যেমন মনে করো অগ্রিম বকেয়া, আমি তো আয় ব্যয়কে বন্ধ করলাম, তো অগ্রিম বকেয়া এগুলোকে কী করবো, এগুলোকে বন্ধ করার জন্য কী আছে তোমার বিপরীত দাখিলা বা রিভার্স এন্ট্রি রয়েছে। বিপরীত দাখিলাগুলো নির্দিষ্ট হিসাবকাল শেষে বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়ের জন্য যে সমন্বয় দাখিলা দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমি একটু আগে যে কথা বলেছি, নির্দিষ্ট হিসাবকাল শেষে বকেয়া আয়, বকেয়া খরচ, বকেয়া অগ্রিম খরচ, অগ্রিম আয়ের জন্য সাধারণত কোনো সমাপনী দাখিলা দেওয়া হয় না। তো এগুলোর জন্যই মূলত আমার কী করতে হয়, বিপরীত দাখিলা করতে হয়। তো বিপরীত বা উল্টা দাখিলা প্রধান একটি ঐচ্ছিক বিষয়। আমি চাইলে বিপরীত দাখিলা দিতে পারি, আমি চাইলে বিপরীত দাখিলা নাও দিতে পারবে, নাও সংরক্ষণ করতে পারি। এটা তবে দিলে ভালো, মানে সংরক্ষণ করলে ভালো। কোনো প্রতিষ্ঠান ইচ্ছা করলে এটি দেখাতে পারে, বাধ্যতামূলক নয়। তাই সকল প্রতিষ্ঠান এটি প্রস্তুত করে না, ঠিক আছে। সকল প্রতিষ্ঠান না বিপরীত দাখিলা প্রস্তুত করে না। এখন পরীক্ষা আসতে পারে যে কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা বা বিপরীত দাখিলা। তখন কিন্তু তোমরা বিপরীত দাখিলা কী করবে, টিক দিবে, বিপরীত দাখিলা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এরপর দেখো কী আছে, কারণ আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয় এটি কোনো প্রভাব বিস্তার করে না। এই বিপরীত দাখিলা আর্থিক ফলাফল নির্ণয় করে প্রভাব বিস্তার করে না। এমনকি তোমার আয় ব্যয়, নিট লাভ ক্ষতিতেও এর কোনো প্রভাব নেই, ঠিক আছে। বিপরীত দাখিলা শুধু পরবর্তী সমন্বয় জাবেদার ক্ষেত্রে বিপরীত বা উল্টা দাখিলা প্রদান করা হয়, ঠিক আছে। যথা সকল বকেয়া খরচ সমূহ, যত প্রকার বকেয়া খরচ আছে, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এগুলো সকল প্রাপ্য বা অনাদায়ী বকেয়া আয়সমূহ এবং অগ্রিম প্রদত্ত খরচ প্রাথমিকভাবে খরচ হিসাবে দেখানো হলে, অগ্রিম অনুপার্জিত প্রাপ্ত আয় প্রাথমিকভাবে আয় হিসাবে দেখানো হলে, এগুলো হচ্ছে তোমার কি বিপরীত দাখিলা। এরপরে যে স্টেপটি রয়েছে বিপরীত দাখিলা, দেখো কয়েকটা উদাহরণ এখানে আমি দিয়েছি, 3-4টা উদাহরণ। বেতন বকেয়া রয়েছে। সাধারণ সমন্বয় জাবেদাটা কি, সমন্বয় জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। যখন আমি এটাকে বিপরীত দাখিলা দেবো, এটা উল্টে যাবে, দেখো বকেয়া বেতন ডেবিট হয়ে যাবে আর বেতন হিসাব কী হবে, এখানে ক্রেডিট হবে। এরপরে জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান করা হলো, ঠিক আছে। অগ্রিম ভাড়া প্রদান করেছি, অগ্রিম ভাড়া প্রদানের সাধারণ জাবেদা কি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, এটা সমন্বয় জাবেদা। এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে, ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এরপর বিনিয়োগের সুদ অনাদায় রয়েছে, অনাদায়ী বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এটাকে যদি আমি উল্টে দিই, বিপরীত দাখিলা করি, তাহলে কী হবে, বিনিয়োগের সুদ হিসাব ডেবিট হবে, অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব কী হবে, ক্রেডিট হবে। ঠিক অনুরূপভাবে রয়েছে তোমার কি সেবায়ের মধ্যে অনুপ্রাণিত সেবায় অন্তর্ভুক্ত রয়েছে 3,500 টাকা, সেবায় ডেবিট, অনুপ্রাণিত সেবায় ক্রেডিট, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। এটাকে আমরা যদি বিপরীত দাখিলা দিই, উল্টে যাবে, অনুপ্রাণিত সেবায় ডেবিট আর সেবায় কী হবে, ক্রেডিট হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কার্যপত্রের শিট। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। এই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ যেটা রয়েছে সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এটা সবাই ফলো করবে। এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।